23শে মে বড় পর্দায় আসছে ব্রহ্মার্জুন, সৌভিক দে পরিচালিত বাংলা সিনেমা ব্রহ্মার্জুন, আর তার অর্জুন রয়েছে আমার সঙ্গে। অর্জুন, টিভি ভারতে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছো? আমি ভালো আছি। আগে তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তুমি কেমন আছো বলো। আমি চলে যাচ্ছে, আমার সবসময় চলে যাওয়ার মুড। আমিও ভালো আছি একদম। অর্জুনের চরিত্র না, আমি একটু তোমার কাছে শুরুতে জানবো যে ছবিটা নিয়ে যদি একটু মানে যতটা তুমি বলতে পারো আর কি দর্শককে। কারেক্ট। ছবিটা যদি আমি মানে গল্পের দিক থেকে বলি, প্লটের দিক থেকে বলি, তাহলে যেটা আমরা টিজার ট্রেলারে দেখেছি সেইটাতে খুব একটা মানে ডিফারেন্ট কিছু না, একদম বোঝা যাচ্ছে। ধরো গুন্ডে হয়েছিল কয়েক বছর আগে রণবীর সিং এবং অর্জুন কাপুরের। সো যেই ধারা, সেই গল্পটা, যে ধরনের স্টোরি টেলিং, চরিত্রগুলো অনেকটা সিমিলারিটি, যেহেতু দুই বন্ধু যারা ছোটবেলা থেকে দেখাচ্ছে একসঙ্গে হয়েছে এবং বড় হয়েছে এবং একটা সখ্য রয়েছে, এবং ট্রেলার দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে। তো সেই ধারারই, এবং এক্স্যাক্টলি এডিটিং প্যাটার্ন থেকে স্টোরি টেলিং প্যাটার্ন, কালার গ্রেডিং বা প্যালেট, প্রোডাকশন ডিজাইন ওয়াইজ সেইটাই। সো টুইস্টস অ্যান্ড টার্নস যেগুলো গল্পের মধ্যে রয়েছে সেইগুলো খুব এই ধারার গল্পে আমরা দেখতে অভ্যস্ত, এবং তাই জন্য এই ধারার গল্পে সবসময় আমার মনে হয় গ্রাহক হিসেবে আমি যেটাকে স্ট্যান্ডার্ড ধরি, কারণ স্বাভাবিকভাবে নিজেকে সেই স্ট্যান্ডার্ডে অ্যাকাউন্টেবল ধরতে হয়, সেটা হচ্ছে যে তুমি হয়তো আমাকে সম্পূর্ণ নতুন ধারার গল্প দিচ্ছ না, কিন্তু এই পার্টিকুলার গল্পটা বলার ধরনের জন্য তুমি আমাকে কতটা এনগেজ করতে পারছো। তো আমার আশা, আমার প্রার্থনা, যদিও আমি কোনো ইয়েতে ওরকম ভাবে ইয়ে করি না, কিন্তু টু দ্য কসমস মাই প্রেয়ার ইজ যে মানুষের যাতে ভালো লাগুক আর কি। উই হ্যাভ পুট ইন আওয়ার বেস্ট গিভেন সার্কামস্টান্সে, গিভেন রিসোর্সে। আমি একদমই দাবি করছি না যে দুর্ধর্ষ, আমি কখনোই কোনোদিন যদি দাবি করিনি যে যা কাজ করেছি না, আই হ্যাভ নেভার। তুমি যে কোনো এতগুলো ছবি এবং সিরিজের প্রমোশন, আমি কখনো সেটা বলি না। আমি সবসময় যেটা ক্লেম করি, আবারও সেটাই ক্লেম করছি যে এই ছবিতেও ইন দ্য গিভেন সার্কামস্টান্সেস সকলের পক্ষে, প্রত্যেক ডিপার্টমেন্ট তারা নিজেদের ব্যস্ত দেওয়ার চেষ্টা করেছে। দ্যাট মাইট নট বি গুড ইনাফ, বাট সেটা না যদি দেখেন একবার, তাহলে তো বুঝতে পারবেন না। তোমার চরিত্রটা মানে কি, মানে নেগেটিভ, পজিটিভ, নাকি মাঝামাঝি, কিরকম সেটা একটু জানান। মাঝামাঝি, একদম গ্রে জোনে বিচার করে, একেবারেই তাই, পুরোটাই গ্রে জোনে। এবং এই ক্যারেক্টারগুলো পুরোটাই তো গ্রে জোনে, কারণ ধরো এই যে দুই বন্ধু যাদের টাইটেলের ক্যারেক্টার, তারা যদি আজকে তথাকথিত হিরো হয় গল্পের, তা সত্ত্বেও তো তারা করে একটা কোনো ইলিগাল দ্রব্য স্মাগলিং। সুতরাং পুরো প্রেক্ষাপটটাই গ্রে, ইট ইজ ফুল অফ জাস্ট গ্রে ক্যারেক্টার্স। তো এইখানে তুমি খুব একটা ব্ল্যাক এন্ড হোয়াইট চরিত্র এমনিতেও দেখতে পাবে না। ইনফ্যাক্ট জারিনা ওয়াহাব যেই চরিত্রটা করেছেন, সেই চরিত্রটা মানে মায়ের চরিত্র, যে বলছে যে লড়াই হোনে वाली है, एक तरफ রাক্ষসোं की फौज, दूसरी तरफ ब्रह्मा और अर्जुन। ওর চরিত্রটা কিছুটা হোয়াইটের দিকে, কিন্তু উই হ্যাভ অলসো ওনাকে সিমিলার ধরনের একটু চরিত্র আমার মাই নেম ইজ খানে পালন করতে ওনাকে দেখেছিলাম, শাহরুখ খানের ছোটবেলার মা হিসেবে। ওখানে উনি একটা মরাল লেসন দিচ্ছেন সন্তানকে, এখানে অন্যভাবে দিচ্ছেন, মরাল ইন্সপায়ার করছেন। মানে ইন্সপায়ার করছেন মানে ঠিক জিনিসটা করার কিনা সেটা আমরা জানি না। ওয়ান সেকেন্ড, বিকজ ওনার দুই সন্তান, মাই নেম ইজ খানে শাহরুখ খানের চরিত্র, ডিসপাইট দ্য অ্যাসপারগাস সিনড্রোম, ইজ আ ভেরি, একজন মানুষ যে খুব হোয়াইটের দিকে প্রবণতা, তার সেই দিকে। কেউই তো সম্পূর্ণ আমরা হোয়াইট বা ব্ল্যাকে বিচরণ করি না, কিন্তু এইখানে এই দুই চরিত্র তাই হচ্ছে না, তারা তো গ্রে এর মধ্যেই আছে, কারণ তাদের প্রেক্ষাপটটাই গ্রে। তো গ্রে কোন দিকে, তারা সাদার দিকে বেশি হেলছে কখন, কে, এবং কে কালোর দিকে বেশি হেলছে কখন, সেইটা নিয়ে পুরো টুইস্টস এন্ড টার্নস এন্ড প্লটস। একটা কথা ইন্টারভিউ মানে মাঝে আমার মনে পড়লো, আজকে কিন্তু মৃণাল সেনের জন্মদিন। ও তাই? একদম। ও আমি 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 মানে অবগত ছিলাম না আর কি সেই বিষয়ে। তো আজকে প্রজন্ম, তোমার বয়সী যারা, ধরো তোমাদের জেনারেশন, মানে মৃণাল সেনকে কতটা তারা সবাই দেখে, মানে যারা সিনেমার সঙ্গে রয়েছে কিংবা সিনেমার সঙ্গে যারা নেই তারাও দেখে, তবু মানে মৃণাল সেনকে নিয়ে চর্চা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কতটা দেখতে পাও? দেখো, প্রাথমিকভাবে এটা বলার আগে আমাকে বলতে হয় যে আউট অফ দ্য গ্রেট ট্রাইও যারা বাংলা সিনেমার সেই সময় অল্টারনেট হাউস সিনেমাতে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋতিক ঘটক বলা হয়, তার মধ্যে আমি নিজে সবচেয়ে বেশি কনজিউম করা হয়েছে এখনো পর্যন্ত সত্যজিৎ রায়। মৃণাল সেনের ছোটবেলায় আমি কলকাতা ট্রিলজি বাবা মার সাথে বসে দেখেছিলাম, কারণ আমাকে ছোটবেলা থেকে কোনো কিছুই দেখা থেকে বারণ বা কনজিউম করা থেকে বারণ করা হতো না। যা ওরা কনজিউম করছে মোরাললেস এক্সপোজ করা হতো, তারপর মনিটর করা হতো। সুতরাং
এবং ঋত্বিক ঘটকেরও বেশিরভাগ কাজই আমার সেই সূত্রে দেখা। তুমি যদি ম্যাচিওর ভিউইং বলো, আমার খুব একটা কিন্তু মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক করা হয়নি। আমি তার থেকে তপন সিনহা বেশি দেখেছি, সত্যজিৎ রায় বেশি দেখেছি সংখ্যায়। আহ, এবং তাই মৃণাল সেনের যে পুরো যাত্রাটা, তোমার নাটক থেকে শুরু করে তারপরে সিনেমাতে ওনার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমরা যে মিথগুলো যেগুলো আমরা বইয়ে পড়েছি পূজা সংখ্যা থেকে শুরু করে, যে কি করে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন কোএক্সিস্ট করতেন, ওদের মধ্যে কনভারসেশন, ওইগুলো তো ইটসেলফ ড্রামাটিক বলে। কার থেকে বেশি বড় মাপকাঠি দিয়ে তো আসে না তিনজনকে নিয়ে। কারণ এটা তুমি যদি দেখো, আমরা কিন্তু এখানে আরেকটা সিনেমা এবং ড্রামা খুঁজছি, বিকজ তিনজন প্রবাদ প্রতিম মানুষ, ক্যারেক্টার বা চরিত্র, তাদের মধ্যে আমরা ড্রামাটিক টেনশন খুঁজছি। তিনজন কোইন্সিডেন্টলি বাস্তব জীবনে চলচ্চিত্র পরিচালক এবং গল্পকার, কিন্তু আমরাও তাদের মধ্যে গল্প এবং ড্রামাই খুঁজি। যে ঋত্বিক ঘটক মৃণাল সেনকে কেন কি দর করতেন, সত্যজিৎকে কি দর করতেন এবং কোন কথাটা বলে ফেলেছিলেন, আমরা সমস্ত তা নিয়ে লেখা, তার উপরে হিস্টোরিক্যাল ফ্যাক্টস এবং সেই ফ্যাক্টসগুলোর উপরে তোমার বেস করে আরেকটু ফিকশনাল লেখা, সেগুলো পড়েছি, দেখেছি, শুনেছি, কত কোথায় ঘুরে এসছে আমাদের। তো সেইটা ছাড়া আলাদা করে মৃণাল সেন তথাকথিত আমার যেহেতু এক্সপার্টিস নেই বা অতটা এক্সপোজার নেই, সেই জন্য আমি মৃণাল সেন নির্দিষ্ট রূপে তার উপরে কথা বলা উড বি, আই ডোন্ট থিঙ্ক আই এম দ্যাট ইনফর্মড। কিন্তু সার্বিকভাবে তুমি যদি দেখো যে ওই জেনারেশনের ফিল্ম মেকার্সদের, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, ঋত্বিক ঘটক, এখনো পর্যন্ত বাংলায় যারা গল্প বলার চেষ্টা করছে, ইভেন শুধু আমাদের জেনারেশন না, আজকে আমার জেনারেশন তো মিডল এজে ঢুকছে, আমার 36 বছর বয়স, 20 বছরের বাচ্চা ছেলে মেয়ে তাকেও ইম্প্যাক্ট ফেলছে তার উপরেও। তো হিউজ। শুধু একটা জিনিস আমার মনে হয়, এটা অনেকেই আমাকে বলেছেন, আমি কোনো নতুন কথা বলছি না, কিন্তু ঠিক যেরকম ইতিহাসের থেকে বা ভূতের থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে, সেই বিষয়ে সচেতন থেকে বর্তমানে বাঁচতে হবে ভবিষ্যতের কথা ভেবে, মৃণাল সেন হওয়ার চেষ্টা করাটা বোধহয় আবার উচিত হবে না, কারণ মৃণাল সেন হয়ে গেছেন। ইউ মাইট বি ইন্সপায়ার্ড বাই হিম, বাট ইউ হ্যাভ টু বি ইউ। সুন্দর একটা কথা বললো যে মৃণাল সেন হওয়াটা কিন্তু উচিত হবে না, একদম খুব সুন্দর। আমার ব্যক্তিগত মতামত এটা, আমি কোনো ধ্রুব সত্য ক্লেম করছি না। তো অনিন্দ, এবার বলো যে সৌভিকের সঙ্গে কাজ, সৌভিক সেই অনুযায়ী যদি আমি ধরি, সৌভিক নতুন, অনেকগুলো ছবি করেছে তবু, কিন্তু নতুন, ওর মধ্যে কি এমন নতুনত্ব দেখলে কাজ? দেখো, যেহেতু সৌভিক জি ধারার গল্পটা বলেছে, আমি সৌভিকের এর আগে বরফি এবং আরেকটি ছবি যেইটাতে সৌভিক যে দুটো করেছে, রনিদা কাজ করেছেন, সুদীপ্তা আগেও কাজ করেছেন, কমলেশ্বর দা অভিনেতা হিসেবে কাজ করেছেন, কৌশিক সেন কাজ করেছেন, বিজয়া দশমী। তো সেইগুলোতে ও মোটামুটি যে ফাস্ট পেস্ট যেটা রাখার চেষ্টা করেছে, আমি সম্পূর্ণ পুরোপুরি ছবিগুলো দেখিনি, আমি ট্রেলারগুলো দেখেছিলাম, বিকজ ওয়েন সৌভিক রিচ আউট টু মি গল্পটা নিয়ে, স্ক্রিপ্টটা নিয়ে, তো স্বাভাবিকভাবেই আমরা তো রেফারেন্স চাই, যেটা হয়তো আমি সৃজিত মুখার্জি বা কৌশিক গাঙ্গুলিকে আমার পাওয়ার ইকুয়েশনে জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু আমি সৌভিককে জিজ্ঞেস করার জায়গায় ছিলাম। এবং আমি যেহেতু বুলি করছি না বা এক্সপেক্ট করছি না, এইটুকুনি আমার মনে হয় ইফ আই ওয়ান্ট দ্য প্লেস, আমি সেই অনুযায়ী দেখার চেষ্টা করেছিলাম। এবং সেই ধারা থেকে যে আলাদা করে খুব ও বেরিয়েছে অ্যাকশন বা থ্রিলার জনরা থেকে, সেটা আমার মনে হয়নি, কিন্তু সেটার মধ্যে একটা ফাইন ডিফারেন্স আনার চেষ্টা করেছে ইন দি এডিটিং প্যাটার্ন এবং অ্যাকশন প্যাটার্ন। সেটা ফাইনালি, আমি সত্যি কথা বলছি, ছবিটা আমি এখনো পর্যন্ত, আমিও টিজার আর ট্রেলারই দেখেছি, সো আই রিয়েলি ডোন্ট নো ছবিটা কি হয়েছে। 23 তারিখে আমিও দর্শকের সঙ্গে একসঙ্গেই ছবিটা দেখবো, সো আই হোপ দ্যাট সৌভিক হ্যাজ ডান আ রিয়েলি গুড জব। আমি আশা করবো আমার স্বার্থে, সৌভিকের স্বার্থে, পুরো কাজের স্বার্থে, দ্যাট হি হ্যাজ ডান আ ফাইন জব। ঠিক যেরকম সুদীপ্তর ক্ষেত্রে আই হ্যাড দ্য হোপ, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট, আমি প্রেমিয়ার আগে সত্যিই ছবিটা দেখিনি, আমি শুধু শুট করেছি এবং ডাব করেছি। দ্যাট ওয়ার্কড আউট ইন আ ওয়ে, ক্রিটিক্যালি একটা জায়গা পেয়েছে, হোপফুলি এটা মেইন স্ট্রিমে একটা জায়গা পাবে। অনিন্দ কিন্তু শুধু যে অভিনয় করে তা নয়, অনিন্দ গিটার বাজায়, অনিন্দ গান গাইতে পারে, অনিন্দ কমেন্ট্রি করে, অনিন্দ অ্যাঙ্কারিং করে। তো এত কিছুর প্রেরণা বলো বা সামলে নেওয়া বলো, কিভাবে সম্ভব হয় অনিন্দ? আমি আসলে, আমার খুব একটা, আমি শিওর কিছুটা হয়তো আছে, মানুষ মাত্রই থাকে, কিন্তু তাছাড়া খুব বেশি ব্যক্তিত্বের চাপ নেই ওরকম যে আমাকে কোনো স্ট্যান্ডার্ড, ধরো আমি যেগুলো করতে পছন্দ করি, আমি ভেরি কিউরিয়াস পার্সন, আই ডু টেক ইন্টারেস্ট, আমার বিবিধ বিষয়ে ইন্টারেস্ট আছে, তার মধ্যে
ঘটনাচক্রের কমিউনিকেশন, সেটা অভিনয় হোক বা সঞ্চালনা হোক, আমাকে আমার জীবিকা দিয়ে দিচ্ছে। এটা ফুটবলও দিতে পারতো, এটা মিউজিকও দিতে পারতো। আমি ফুটবল এবং মিউজিক প্রফেশনাল ওই স্ট্যান্ডার্ডে বা ক্রাফট ওয়াইজ ওই স্ট্যান্ডার্ডে নয়, যেটা আমাকে হয়তো জীবিকা দেবে। ঘটনাচক্রে হয়তো সঞ্চালনা এবং অভিনয় হয়তো সেই স্ট্যান্ডার্ডে করতে পারি, কিন্তু আমি ইকুয়াল ইন্টারেস্ট নিই ফুটবল খেলি এবং গান শুনি, যতটা ইন্টারেস্ট নিই। আমি এরকম না যে অভিনয় নিয়ে বেশি প্যাশনেট ফুটবলের থেকে, আলাদা করে। আই এম ইকুয়ালি ইন্টারেস্টেড। আমি রুবিক্স কিউবে যতটা ইন্টারেস্টেড, আমি ফ্রান্স কাফকাতেও ততটাই ইন্টারেস্টেড, আমি রোহিত শেট্টিতেও ততটাই ইন্টারেস্টেড, আমি পাড়ার রকেও ততটাই ইন্টারেস্টেড, আমি কোয়ান্টাম ডাইনামিক্সেও ততটাই ইন্টারেস্টেড। আমি কোনো রকম দক্ষতা দাবি করছি না, আমি কি ইন্টারেস্ট দাবি করছি। লাভ ইন্টারেস্ট অবভিয়াসলি রোম্যান্সে যদি ভালো সময় যায় খুব ভালো, কিন্তু আমি তো সেটা অনুমান করতে পারবো না, এবং এটা তো চেষ্টা করে হবে না। এটার জন্য তো এটা হওয়ার হলে হবে, না হলে হবে না। আমার জীবনে এর আগেও প্রেম এসেছে, তার ভালো সময়ও গেছে, তার খারাপ সময়ও গেছে। দ্যাটস হাউ রোম্যান্স কামস নরমালি। আর এখন যে প্রেমটা চলছে চলছে কি এই জানতে চাইছি তো, আমি জানতে চাইছি। দেখো, অফিসিয়ালি আমি এখনো পর্যন্ত আমার রিলেশনশিপ স্টেটাস কখনো কিছু লোকাইনি, অ্যাডভার্টাইজও করিনি। তোমরা যেমন জিজ্ঞেস করেছো, আমি সবসময় বলেছি হ্যাঁ আমি বিবাহিত বা বিবাহিত না, সিঙ্গেল বা এই নই, বা ডিভোর্স এখন। এই মুহূর্তে যেহেতু অফিসিয়াল কোনো জায়গা আমার তরফ থেকে কমিউনিকেশন, আই ওয়ান্ট টু কিপ ইট দ্যাট ওয়ে, ইফ পিপল আর ইন্টারেস্টেড, যদি সত্যি মানুষ ইন্টারেস্টেড হয় আমার ব্যক্তিগত জীবনে, আই লাইক দ্য গেসিং গেম। যদি কখনো ফর্মাল হওয়ার থাকে, মানে আমি শুধু বিবাহের ক্ষেত্রে বলছি না, যে একটা অ্যাকসেপ্টেন্স যে ওকে আই অ্যাম ইন আ রিলেশনশিপ উইথ দিস পারসন, সেটা তোমাদের বা কারোর যদি জানার থাকে কোথাও, যদি কোনো জায়গা থেকে তাদের মনে হয়, অল দ্য বেস্ট, থিঙ্ক, ভাবো না, কোনো অসুবিধা নেই, আমার অ্যাটেনশন পেতে আপত্তি নেই। কিন্তু সেই অ্যাটেনশনটাকে আমি কোন জায়গায় কাজে লাগাচ্ছি এবং কতটা সিরিয়াসলি নিচ্ছি, সেটা নিয়ে আই ড্র মাই বাউন্ডারিজ। নাটক করা হচ্ছে এখন? না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলি, আমি খুব একটা না ঘন ঘন কাজ করতে পছন্দ করি না, যে কারণে চাকরি ছেড়েছিলাম প্রথম। আমি আই ডোন্ট লাইক গোয়িং টু ওয়ার্ক এভরিডে। আমি সকাল থেকে উঠে জানলার ধারে, তারপর ফুটবল খেলতে যাবো সন্ধ্যেবেলা, মাঝখানে ক্রিকেট বাজালাম, বই পড়লাম, বা কিছু করলাম না, কখনো সিলিং ফ্যানের দিকে তাকিয়ে এমনি শুয়ে আছি মায়ের সাথে। এখন যেহেতু আমি ফর দ্য লাস্ট 1.5 years I stay in the same house with my mother. আমার মায়ের সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আই এম ব্লেসড উইথ ব্রিলিয়েন্ট ফ্রেন্ডস, যারা আমার জন্য আমি যখন বলি তখন অ্যাভেলেবল, আবার যখন যতটা স্পেসও দরকার হয় তারা দিতে পারে। সো আমি সেই দিক থেকে খুব 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 ফর্চুনেট। তার মাঝখানে মাঝখানে যখন মনে হয় ও আচ্ছা রোজগার করতে হবে, তো কারণ দায়িত্ব রয়েছে নিজের প্রতি, অন্যদের প্রতি, বাঁচতে হবে, সেইটার জন্য এবার ধরো অভিনয় করে টাকা দিচ্ছে লোকে আমাকে, অ্যাঙ্কারিং করে দিচ্ছে আমাকে, সেটা মেনটেন করতে পারলে ঠিক আছে, আমার কোনো চাপ নেই। আমি প্রফেশনাল মিউজিশিয়ান আলাদা করে হতে চাই কিনা, ওই চাপটা আমার নেই। যদি মিউজিক কোনোদিন আমার ডেফিনেটলি আমার পারফর্মার কিছুটা ধরে কাজে লাগে, কন্ট্রিবিউট করে, এবং কোনোদিন যদি এরকম হয় যে আমি কিছু কোনো রকম ভাবে মিউজিকের প্রতি কন্ট্রিবিউট করতে পারি, আই উইল ফিল ফরচুনেট। বাট আমার সেই চাপটা নেই যে আমাকে ফারহান আক্তার হতেই হবে। ওকে, ভীষণ ভালো থেকো, ভালো লাগলো খুব। অনিন্দর সঙ্গে সবসময় আড্ডা দিতে খুব সুন্দর লাগে, মানে ভালো লাগে, বেশ মজা লাগে, কেননা অনিন্দ এত দ্রুত সব কথা বলে দেয় এবং মজা করে করে বলে দেয়। থ্যাংক ইউ সো মাচ অনিন্দ, একদম বেস্ট উইশেস ব্রহ্মার্জন এবং বাকি সমস্ত কাজের জন্য। সবশেষে দর্শককে কি বলবো? দর্শকের কাছে ওই যে বিশেষ তুমি দিলে, সেই বিশেষগুলোই আমরা আদায় করার চেষ্টা করি। আমি ট্রেলার লঞ্চের দিনও যেটা রিকোয়েস্ট করেছি, এবং সেখানে নবমিতাদিরা যখন ছিল, যারা যারা আমাদের লার্জার ফ্রেটার্নিটি থেকে সাংবাদিকরা ছিলেন, তাদেরকে আমি অনেস্টলি জিজ্ঞেস করেছি যদি আপনাদের ট্রেলার সত্যি মনে হয় যে পছন্দ হচ্ছে, যদি সত্যি মনে হয় হলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি সেই সম্ভাবনাটাকে এক্সিকিউট করা যেতে পারে, এবং ছবিটা দেখে প্লিজ আপনাদের অনেস্ট মতামত জানান। যদি মনে হয় ইট ইজ আ ট্রোল ওয়ার্দি কাজ করেছি, আমি নিজে পার্সোনালি আমার কাজের কথা বলছি, তাহলে আমাকে ট্রোল করুন, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। ভাই হয়নি, আই উইল ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ, প্লিজ কাম অ্যান্ড ওয়াচ ইফ পসিবল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।